আগে যখন একজন তৃণমূল নেতা খুন হয়েছিলেন, একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো মমতা ব্যানার্জি এই প্রফেশনাল ক্রিমিনালদের দ্বারা কলেজে তাদের কর্তৃত্ব, পার্টির দবদবা বজায় রাখার জন্যে ব্যবহার করছেন। আপনারা সোনারপুর কলেজে দেখেছেন যে 44 বছরের একজন ছাত্র নেতা। আপনি চিন্তা করুন, 60 বছরের মানুষ রিটায়ার করে, আর 44 বছরের সব ছাত্র নেতা। তো তার মানে এইসব অপরাধীরা, এবং সে একজন মেয়েকে দিয়ে তার মাথা টেপাচ্ছেন কার্তিক কলেজে। কারণ অপরাধীরা এখন বাইরের দলে খুব কম আছে। সব অপরাধী পুলিশের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলে আশ্রয় নিয়েছে। গুন্ডাপদ আশ্রয়, যাদের কাছে বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে, তারা কাকে ভোট দিতে দেবে এবং দিলেও কাকে দিতে হবে তারা ঠিক করে। অতএব যতক্ষণ শাসক দলের লোকেদের হাতে এই বোমাগুলিওয়ালা বন্দুকধারীরা আছেন, বোমাওয়ালারা আছেন, ততক্ষণ তারা তো জিতবেন এবং তারপরে বলবেন যে জনসাধারণ আমাদের সঙ্গে আছে। কিন্তু যদি সত্যিকার ভোট হয় তাহলে জনসাধারণ তাদেরকে জেতাবে না। নমস্কার দর্শক বন্ধুরা, রাজ্য এবং রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। কিছু ঘটনা প্রবাহ আমাদের মধ্যে ভয় ধরাচ্ছে। তার অন্যতম যে ঘটনা, তৃণমূল নেতা ভাঙড়ে তিনি খুন হয়েছেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তার পাশাপাশি আমরা বেশ কিছুদিন যাবৎ তৃণমূল নেতাদের উপর আক্রমণ দেখেছি এবং তৃণমূল কলেজ ইউনিয়নের যারা জিএস, তাদের ধর্ষণ ইত্যাদি ঘটনাগুলো সব আমাদের নজরে এসছে। কিন্তু প্রশ্ন উঠছে যে শাসক দলের অন্দরেই যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ ঠিক কতটা সুরক্ষিত? আজকে কজনের মালদাতে আরেকজন তৃণমূল নেতা খুন হয়েছেন এবং সেই তৃণমূল নেতা খুনে আর একজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এর আগে যখন একজন তৃণমূল নেতা খুন হয়েছিলেন, একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এটা এখন তৃণমূল কি করেছে, যেমন আপনি ল কলেজের কথা বললেন, যে প্রতিটা কলেজেই, শুধু ওই একটা কলেজে না, নির্বাচন করা হচ্ছে না কলেজ কাউন্সিলের, কিন্তু শাসক দলের কাছের কোনো অপরাধী ছাত্রকে সেখানে রেখে সাধারণ ছাত্রদের ভয় দেখিয়ে বেআইনিভাবে ভর্তির জন্য টাকা আদায় করা হচ্ছে। এবং কখনো গেঞ্জি বিতরণ বা কোনো উৎসব করব এরকমভাবে টাকা আদায় করা হচ্ছে, বা কোনো মেরামত কলেজ বিল্ডিংয়ের বা কোনো নতুন বাড়ি তৈরি করার জন্য টাকা আসলে সেখান থেকে টাকা মারা হচ্ছে। এবং আপনারা জানেন যে এই টাকাগুলোর ভাগ অনেক উপর পর্যন্ত যায়। ফলে যেমন আপনি কসবা ল কলেজে যে ঘটনাটা বলছেন, এবার তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেটা দ্বাদশ, অর্থাৎ এর আগে 11টা এফআইআর হয়েছে। এবং আপনার তার ভিডিও এটা আপনি শুনেছেন কিনা, যে কলেজের একজন ছাত্রকে তাদের কথা শুনছে না বলে রাস্তায় ফেলে মারধর করছে। তখন যে এই কেসের যে অন্যতম আসামি, সে নিজে বলছে যে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। অন্য লোককে অভিযোগ করছে না, যারা মারধর করছে তারা বলছে যে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। তো মমতা ব্যানার্জি এই প্রফেশনাল ক্রিমিনালদের দ্বারা কলেজে তাদের কর্তৃত্ব, পার্টির দবদবা বজায় রাখার জন্যে ব্যবহার করছে। তো এই প্রফেশনাল ক্রিমিনাল যদি কলেজে থাকে তো যেরকম ঘটনা ঘটেছে সেটাই হবে। অতএব এটা থেকে যদি আপনারা নিষ্কৃতি পেতে চান তাহলে মমতা ব্যানার্জির সরকারকে সরাতে হবে। মমতা ব্যানার্জিকে পদে রেখে এসব বন্ধ হবে না। আমি তো অবাক হইনি, কারণ অপরাধীরা ছাড়া শাসক দলের হয়ে এই অপরাধ করতে একজন যে পড়াশোনা করে সে জাজ হতে চাইছে বা ভালো উকিল হতে চাইছে, সে করবে কি? করবে না। কিন্তু যে পড়াশোনা করেই না, অপরাধ করে বেড়ায়,
তারা এই কাজগুলো করবে। তো আপনি যেটা বলছেন সেটা তাদের কাজ। আপনি শুধু ওখানে বলছেন কেন? আপনি গড়িয়াহাট আইটিআই দেখেছেন, যে সে কত বছর আগে পাস করে গিয়ে তার গাড়ি এখনো আইটিআই এর মধ্যে পার্ক করা থাকে, এবং তিনি এখনো সেখানে শুধু ছেলেদের না, মেয়েদেরও তার সুবিধা মতো সময় ডেকে পাঠান, এবং তার ভিতর কি হয় আপনারা দেখেছেন। আপনারা সোনারপুর কলেজে দেখেছেন যে 44 বছরের একজন ছাত্র নেতা, আপনি চিন্তা করুন। 60 বছরের মানুষ রিটায়ার করে, আর 44 বছরের সব ছাত্র নেতা। তো তার মানে এইসব অপরাধীরা, এবং সে একজন মেয়েকে দিয়ে তার মাথা টেপাচ্ছেন কাকদ্বীপ কলেজে রুমে, কাউন্সিল রুমে। সেখানে বাইরের একজন কেউ শুয়ে আছে, আরেকজন যে মেসেজ করছে সে একজন ছাত্র মনে করা হচ্ছে। তদন্ত হওয়া দরকার যে যাকে মেসেজ করছে তিনি কে, আর যিনি মেসেজ করছেন তিনি কে। অন্য কিছু না হোক, এই দুজনই শাসক দলের অপরাধী। কারণ অপরাধীরা এখন বাইরের দলে খুব কম আছে। সব অপরাধী পুলিশের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলে আশ্রয় নিয়েছে। এই যে কসবা ল কলেজের আমি বললাম, তা আগে 11টা এফআইআর হয়েছে, মার্তিনেক অ্যারেস্টও হয়েছে, কিন্তু অ্যারেস্টের সঙ্গে সঙ্গে সে জামিন পেয়ে যাচ্ছে কেন? এবং অন্যান্য ক্ষেত্রে অ্যারেস্ট হয়ইনি কেন? শাসক দলের আশ্রয় থাকার জন্যে। তো এটি যদি বিরোধী দলে থাকে তো অপরাধ না করলেও অ্যারেস্ট হবে, তার বিরুদ্ধে কেস শুরু হবে। অর্থাৎ অপরাধীরা এখন শাসক দলে আছে, এবং অপরাধ করে টাকা রোজগারের ক্ষেত্র যেহেতু কম, সেই জন্য কে টাকাটা রোজগার করবে, সেই জন্য মালদাতে এর আগে যে মার্ডার হয়েছে, বা এবার যে মার্ডার হয়েছে, বা আমার ধারণা পরিবারের লোকরা যে মার্ডার হয়েছে, তার দাদা তো বলছে যে এটা শাসক দলের অপর গোষ্ঠীর লোকেরাই মার্ডার করেছে। তো স্বাভাবিক, মানে টাকাটা কারা তুলবে, তার জন্য এলাকা দখলের মারামারি। এখন অন্য দলে যদি অপরাধী থাকে তাদের সঙ্গে মারামারি হতো, তো অপরাধী এখন সব শাসক দলে চলে এসছে। ফলে শাসক দলের লোকের সঙ্গে শাসক দলের মারামারি হচ্ছে, খুন হচ্ছে, যখন হচ্ছে। একদম। বোলপুরের একজন শাসক দলের নেতার নাম আপনি জানেন, তিনি অস্বীকার করেননি যে তিনি ফোন করেননি। তিনি একজন থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে বলাৎকার করতে চাইছেন। তিনি ফোনে, সত্যি কিনা জানি না, দেখাচ্ছেন যে রাজ্যের ডিজিকে ফোনে ধরে বলছেন যে রাজীব কুমার নাম ধরে বলছে, থানার ওসিকে গালিগালাজ করে ডিজিকে বলছে তুমি সরাবে কিনা। তারপরে বলছেন যে তাকে মারধর করবে, নেতা বলছে। দেখুন, যদি ডিজিকে ধরে এটা বলেন তাহলে ওটা তদন্ত হওয়া উচিত। যদি ডিজিকে না ধরে ওসিকে মিথ্যে করে বলেন তাহলেও তদন্ত হওয়া উচিত। তদন্ত করতে গেলে যে ফোন থেকে তিনি ফোন করেছিলেন সেই ফোনটা সিজ করা উচিত কিনা। আমি অন্য কথা ছেড়েই দিলাম, কেন সিজ করা হয়নি। কারণ ফোনটা যদি সিজ করা হয় তাহলে তালিকায় যারা চলে আসবেন তাতে তো পুলিশ মন্ত্রীরও নাম আসবে, আরো অনেকের নাম আসবে। পুলিশের লোকদের সে সাহসই নাই, কারণ তারা সৎভাবে কাজ করেন না, শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করেন। ফলে যে এই ছোটখাটো নেতারা মনে করেন যে তারা পুলিশের লোকদের যা খুশি বলতে পারেন, মারধরও করতে পারেন, তাদের কোনো সাজা হবে না। এই জন্য এরকম ঘটনা ঘটছে। কিন্তু স্যার, প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কে চাইছে? সাধারণ মানুষ চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছেন? পুলিশ মন্ত্রী কি চাইছেন? তাই যদি চাইতেন তাহলে পুলিশকে তো বলতেন যে নিরপেক্ষভাবে কাজ করো, সৎভাবে কাজ করো। বলছেন কি? ও সব বগটে গিয়ে কি বলেছিলেন আপনার মনে আছে? 22 সাল খুব সম্ভবত মার্চ মাসে কি বলেছিলেন? যার কাছে যত বেআইনি বোমা গুলি আছে সব উদ্ধার করতে হবে। যে পুলিশের লোকেরা করবে তারা পুলিশে থাকবে, যারা করবে না, পড়তে করে বাড়বে, তারা পুলিশে থাকার দরকার নেই। কজন পুলিশের লোকের চাকরি গিয়েছে সেগুলো উদ্ধার না করার জন্য? কালীগঞ্জের ঘটনাতে দেখলেন যে বোমাগুলি উদ্ধার হয়নি। যদি হতো তাহলে ওই মেয়েটাকে ভোট গণনার দিনে মরতে হতো না।
মুখ্যমন্ত্রী তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? একজনের চাকরি গিয়েছে। মুখ্যমন্ত্রী এইসব কথা মিডিয়াতে প্রচারের জন্য, লোককে বিভ্রান্ত করার জন্য বলেন, কিন্তু ডিজিদের বা সিপিদের বা এসপিদের বলে রাখেন যে তার দলের যারা লোক আছে তাদের গ্রেপ্তার করার দরকার নেই, কারণ রিগিং করে ভোট জেতানোর জন্য তারাই হচ্ছে সম্পদ। এমনি যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা জিতবেন না। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে এত পাহাড় প্রমাণ দুর্নীতি এবং সবকিছু নিয়ে যে এত ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে শাসক দলের বিরুদ্ধে, 2026-এর নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে? যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হতো তাহলে প্রভাব পড়তো, কিন্তু ভোটাররা কাকে ভোট দেবে তারা তো জেতাতে পারে না কোনো প্রার্থীকে, বা হারাতে পারে না কোনো প্রার্থীকে। গুন্ডা বদমাশরা যাদের কাছে বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে, তারা কাকে ভোট দিতে দেবে এবং দিলেও কাকে দিতে হবে তারা ঠিক করে। অতএব যতক্ষণ শাসক দলের লোকেদের হাতে এই বোমাগুলিওয়ালা বন্দুকধারীরা আছেন, বোমাওয়ালারা আছেন, ততক্ষণ তারা তো জিতবেন এবং তারপরে বলবেন যে জনসাধারণ আমাদের সঙ্গে আছে। কিন্তু যদি সত্যিকার ভোট হয় তাহলে জনসাধারণ তাদেরকে জেতাবে না। স্যার, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সেই বিতর্কের নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি কোনো সেভাবে অভিযোগ নেই। স্বভাবতই এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির অন্দরে যেরকম একটা নতুন জল্পনা শুরু হয়েছে, তার পাশাপাশি রাজ্যবাসীর মনেও প্রশ্ন জাগতে শুরু করেছে। আপনি কি বলবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে হাজার হাজার শিক্ষকদের চাকরি গেল কিসের জন্য? যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তারা কি কোনো অপরাধ করেছে? করেনি তো। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, তার অধীনে শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকেরা টাকা আদায় করে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন, তাদের জন্য হাইকোর্টে মামলা হলো। হাইকোর্টে মামলা হওয়ার পর যদি তারা যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা দিতেন, চাকরি বাতিল হতো না। সুপ্রিম কোর্টেও যদি বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা দিতেন, তাদের চাকরি বাতিল হতো না। তো সেটা তো সরকার করলেন না, রাজ্য সরকার বা এসএসসিকে করতে দিলেন না। নাহলে আমি নির্বাচন করেছি যে কে চাকরি পাবে না পাবে, কে বৈধভাবে পেয়েছে কে অবৈধভাবে পেয়েছে এসএসসি জানে না? এটা কেউ বিশ্বাস করবে? রাজ্য সরকার জানে না কে বৈধভাবে চাকরি পেয়েছে? আমি তো বিশ্বাস করি না। এর পরের ঘটনাটা দেখুন, পার্থ চ্যাটার্জিরা টাকা আদায় করেছিল, এখন তো জেলে আছে। তার অধীনের যে এসএসসি যিনি চেয়ারম্যান বা সেক্রেটারি বা বোর্ডের যারা প্রেসিডেন্ট ছিলেন, তারা তখন জেলে আছেন। তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা যাতে আবার পরীক্ষা দিতে পায়, আবার তাদের চাকরিটা যাতে বহাল থাকে, তাদের জন্যে হাইকোর্টে মামলা কারা করছে? পার্থ চ্যাটার্জি করছেন না মমতা ব্যানার্জি করতেন? তাহলে এই যে নিয়োগ দুর্নীতির টাকা, আপনারা কুন্তল ঘোষের শোনেননি যে আমি তো 10% রাখি, বাকি 30% পাঠিয়ে দিই? সেটা অন্যদের কথা ছাড়ুন, এই শাসক দলের মুখপাত্র কি বলেছে? যে সেই টাকাগুলো যে কালীঘাটে এসে জমা হতো, শুধু এই নিয়োগ দুর্নীতি নয়, চিটফান্ডের টাকা, সেটা বলেননি? তিনি এটা বলেননি যে দলের কাছে খবর ছিল যে পার্থ চ্যাটার্জি এবং তারা টাকা আদায় করে এরকম চাকরি বিক্রি করছিলেন? তো দলের সর্বোচ্চ নেত্রী কে? রাজ্যের মন্ত্রিসভার সর্বোচ্চ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। তো দলের কাছে খবর ছিল মানে সরকারের কাছে খবর ছিল, তাহলে মমতা ব্যানার্জি জানতেন। তো মমতা ব্যানার্জি এই নিয়োগ দুর্নীতিটা করিয়েছেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ থাকে না। তো এইগুলো জানার পরও যদি কোনো লোকের মনে হয় যে তিনি সৎ, তাহলে আমার কিছু বলার নেই, তিনিই বলতে পারবেন যে কেন।